আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাতুল হাসান জয়। আজ আমি অষ্টম শ্রেণীর মহাকর্ষ বিষয় নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের জানা দরকার মহাকর্ষ বিষয়টা আসলে কী। আচ্ছা, আমরা একটু গল্প করি। আমরা যখন নিচ থেকে উপরে লাফ দিই তখন কি আমরা একদম উপরে চলে যাই? উপরে কিন্তু যাই না। একটা নির্দিষ্ট উচ্চতা যাওয়ার পর আমরা নিচেতে ফিরে আসি। কেন এমনটা হয় আমাদের জানা দরকার। একদিন বিজ্ঞানী নিউটন, তোমার নাম শুনে থাকবা, সে বাগানে বসে আছে। সে যেখানে বসেছিল সেখানে একটা আপেল গাছ ছিল। হঠাৎ দেখলো একটা আপেল মাটিতে পড়লো উপর থেকে। তখন সে চিন্তা করলো কেন আপেলটা উপর থেকে নিচে পড়লো। সে ভাবলো আপেলটা তো উপরেও চলে যেতে পারতো। তখন সে অনেক ভাবনা চিন্তা করে কিছুদিন পরে একটা কথা বললেন, সেটা হলো মহাকর্ষ। তিনি বললেন যে এই মহাকর্ষের কারণে আপেলটা উপর থেকে নিচে পড়েছে। তারপর কিছুদিন পর একটি গাণিতিক রাশিমালা প্রকাশ করলেন এবং সেই গাণিতিক রাশিমালার সারমর্মটি হলো এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান তাদের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই সূত্রের আবিষ্কারের পর তিনি অনেক জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছিলেন। চলো আমরা সূত্রটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে নিউটন বলেছিল বলের মান হবে তাদের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। আচ্ছা, তাহলে দেখা যাক। এক, দুই নম্বর কথা তিনি যা বলেছিলেন সেটা হলো বলের মান হবে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এই দুইটা সূত্র যদি আমরা একত্রে করি তাহলে লেখা যায় এখন এই সমানুপাতিক ধ্রুবক তোলার জন্য নিউটন একটি সমানুপাতিক ধ্রুবক এখানে এনেছিল, সেটা হলো জি। এই জি এর পরিচয় কিছু বলা যায়। এই জি হলো একটি বিশ্বজনীন ধ্রুবক। এই জি এর মান পরিপার্শ্ব বা আশেপাশের প্রাকৃতিক কিছুর উপরে নির্ভর করে না। এর একটি নির্দিষ্ট মান আছে। সেই মানটি হলো তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রটি হলো F = G × m1 m2 / d²। দেখো এই সূত্র থেকে বোঝা যাচ্ছে যে বলের মান ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। চলো একটা আমরা প্রয়োগ দেখি। ভর দ্বিগুণ করা হলে প্রথমে দুইটি বস্তুর ভর যদি একটি বস্তুর ভর m1 এবং একটি বস্তুর ভর যদি m2 হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয় তাহলে m1 = কি g × m1 m2 / d²। ধরো m1 ভরটিকে আমরা 2 গুণ করে 2m1 করে দিয়েছি, তাহলে f2 = কত হবে g × ভরদ্বয়ের গুণফল, একটা ভর 2m1 × m2 / d²। আচ্ছা চলো এবার আমরা দেখি দুইটা সমীকরণ ভাগ করি। F2/F1 = আমরা যখন দুইটা সমীকরণ ভাগ করব তখন AD² কেটে যাবে, দেন m1 m1 m2 m2 g কেটে যাবে, থাকবে কি F2 উপরে, তার মানে একটু উপরে থাকবে 2/1। অতএব F2 = twice F1। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ভর যদি দ্বিগুণ করা হয় তাহলে বল পূর্ববর্তী বলের চেয়ে 2 গুণ হবে। চলো আরেকটা প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করি। এবার যদি আমরা দূরত্ব দ্বিগুণ করি তাহলে কি হয় দেখা যাক। প্রথম ক্ষেত্রে
এফ ইকুয়াল টু এফ ওয়ান ইকুয়াল টু জি এম ওয়ান এম টু ডি স্কোয়ার। প্রথম ক্ষেত্রে বস্তুর দূরত্ব আমরা ডি ধরলাম, দ্বিতীয় ক্ষেত্রে এফ টু ইকুয়াল টু জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই দূরত্ব দ্বিগুণ, তাহলে ডি প্রথম ক্ষেত্রে যদি দূরত্ব ডি হয় তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব হবে টু ডি, আর তাহলে টু ডি স্কোয়ার। এটা এক নম্বর, এটা দুই নম্বর। করবেন না, আবার দুই ভাগ দুই আমরা এক করি, তাহলে দুই ভাগ এক, তাহলে এফ টু বাই এফ ওয়ান ইকুয়াল টু জি জি কাটে এম ওয়ান এম টু কাটে টু ডি স্কোয়ার মানে ফোর ডি স্কোয়ার, আর এখানে ডি স্কোয়ার, তাহলে এখানে যদি আমি ফোর ডি স্কোয়ার লিখি, ফোর ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কাটে, তাহলে কি থাকে বাকি থাকে হচ্ছে 1/4, তাহলে এফ টু ইকুয়াল টু 1/4 ইন্টু এফ ওয়ান। তাহলে আমরা বলতে পারি দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে বল পূর্বের তুলনায় 1/4 হবে। এটা আমরা অন্যভাবে বলতে পারি। আমরা মহাকর্ষ সূত্র থেকে দেখেছি বলদ্বয়ের মান মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন যদি ব্যস্তানুপাতিক মানে বলতে কি বোঝায়? ব্যস্তানুপাতিক বলতে বোঝায় যদি যে বস্তুর মানে যে উপাদানের ব্যস্তানুপাতিক ওই উপাদানটা যদি বৃদ্ধি পায় তাহলে যে মানে বলটি কমে যাবে। এখানে ব্যস্তানুপাতিক হচ্ছে দূরত্বের, এখানে দূরত্ব যদি দ্বিগুণ করা হয় আর বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে 2 এর বর্গ 4, তার মানে 4 গুণ কমে যাবে, তার মানে 1/4 হবে। এটাই যে যদি দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে বল পূর্বের বলের 1/4 হবে। অভিকর্ষ ত্বরণ আজকের বিষয়ের শেষ টপিক হচ্ছে অভিকর্ষ ত্বরণ। প্রথমে আমাদের জানা দরকার অভিকর্ষ ব্যাপারটা আসলে কি। দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। অভিকর্ষ এক প্রকার মহাকর্ষ। অভিকর্ষটা হলো একটা বস্তু যদি পৃথিবী আর আরেকটা বস্তু মহাবিশ্বের যে কোনো যদি বস্তু হয় তাহলে ওই দুইটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় অভিকর্ষ। আসো আমরা অভিকর্ষ ত্বরণ সম্পর্কে জানি। আসলে ত্বরণ কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে তার ফলে বেগ বৃদ্ধির হারকে বস্তুর ত্বরণ বলে। এখন যদি অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর বেগ বৃদ্ধি পায় তাহলে তাকে অভিকর্ষ ত্বরণ বলে। একে জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা। জি দ্বারা প্রকাশ করা হয়। এর একক ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষ ত্বরণও এক প্রকার ত্বরণ, তাই এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষ বলের মধ্যে এম। ধরো পৃথিবীর ভর এম এবং পৃথিবীতে যে কোনো একটি বস্তুর ভর স্মল এম। বস্তুর ভর স্মল এম। এখন এই এম ভরের বস্তুর জন্য অভিকর্ষীয় বলের মান হবে F ইকুয়াল টু mg এবং এই পৃথিবীর ভর এবং বস্তুর ভর পৃথিবী এবং বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান হবে মহাকর্ষ সূত্র অনুসারে F ইকুয়াল টু g m m ডিভাইডেড বাই d স্কয়ার। এখন যদি এই দুইটা সমীকরণ আমরা তুলনা করি তাহলে লেখা যায় F লেখা যায় mg equal to g m m divided by d square। এই পাশে m এই পাশে m কাটে, তাহলে নেক্সট সমীকরণটি হলো g equal to g
এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটাই হলো অভিকর্ষ ত্বরণের সমীকরণের গাণিতিক রাশিমালা। অভিকর্ষ ত্বরণ জি এর গাণিতিক রাশিমালা আমরা পেলাম জি ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমরা আগের সমীকরণে এখানে ডি দ্বারা প্রকাশ করেছি, কিন্তু ডি এবং আর দুইটা একই, কোনো সমস্যা হবে না। এখানে জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, এম হলো পৃথিবীর ভর, এটাও একটি ধ্রুবক। আসলে আমাদের জানা দরকার ধ্রুবক জিনিসটা আসলে কি, যার কোনো পরিবর্তন নেই, অর্থাৎ যে সবসময় ধ্রুব থাকে তাকে ধ্রুবক বলে। এম পৃথিবীর ভর, পৃথিবীর ভর এখন যা 10 বছর পরেও তা থাকবে, সারা জীবন একই থাকবে, তার মানে এমও ধ্রুবক। এখানে পরিবর্তনশীল রাশি একটাই, সেটা হলো আর। আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। আমরা জানি পৃথিবী গোলাকার নয়, এর এক এক জায়গায় এক এক রকম ব্যাসার্ধ। এখন যদি পৃথিবীর দুইটি অঞ্চল নিয়ে আমরা আলোচনা করি, সেই দুইটি অঞ্চলের মধ্যে একটি হলো মেরু অঞ্চল আর একটি হলো বিষুবীয় অঞ্চল। তার আগে আমাদের এই সমীকরণটির দিকে লক্ষ্য করা উচিত। এখানে জি এবং আর এর সম্পর্ক কি? এখানে অভিকর্ষ ত্বরণ এবং ব্যাসার্ধ সম্পর্ক হলো অভিকর্ষ ত্বরণ ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে যদি পৃথিবীর ব্যাসার্ধ বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা যে অঞ্চলে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করব সেই অঞ্চল এর ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় তাহলে অভিকর্ষ ত্বরণ হ্রাস পাবে, আর যদি ব্যাসার্ধ হ্রাস পায় তাহলে অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পাবে। এখন আমরা বিষুবীয় অঞ্চল সম্পর্কে আলোচনা করা যাক। বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ বেশি। এখন আমরা অভিকর্ষ ত্বরণ সমীকরণ হতে জানি অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যাসার্ধ যদি বেশি হয় তাহলে অভিকর্ষ ত্বরণ হ্রাস পাবে। এবং বিষুবীয় অঞ্চলে পরীক্ষণীয় অভিকর্ষ ত্বরণের মান 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি পৃথিবীতে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেখান থেকে দেখো 9.78 মানটা কম, এই জন্য মানটা কম হলো, এই ব্যাসার্ধের জন্য মানটা কম হলো। পক্ষান্তরে যদি আমরা মেরু অঞ্চল নিয়ে আলোচনা করি, মেরু অঞ্চলের ব্যাসার্ধ কম, আর এখানে জি এর সাথে আর এর সম্পর্ক তোমরা জানো, ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। যেহেতু এখানে ব্যাসার্ধ কম সেহেতু জি এর মান বৃদ্ধি পাবে এবং তার মান 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি এর মানের থেকে মেরু অঞ্চলের অভিকর্ষ ত্বরণ জি এর মান বেশি। এই জন্যই বলা হয়ে থাকে বিষুবীয় অঞ্চলে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ মেরু অঞ্চলের অভিকর্ষ ত্বরণের চেয়ে কম। এখন প্রশ্ন হতে পারে, কোনো বস্তুকে যদি বিষুবীয় অঞ্চল এবং মেরু অঞ্চলে নিয়ে যাওয়া হয় তাহলে কোন ক্ষেত্রে বেশি অভিকর্ষ বল দ্বারা কাজ হবে? এখন তোমরাই বলো। এখানে জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন অভিকর্ষ বলের সমীকরণ আমরা জানি F equal to mg। এখানে বল অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক। এখানে যদি জি এর মান বৃদ্ধি পায় তাহলে এখানে অভিকর্ষ বল বৃদ্ধি পাবে, এবং যদি জি এর মান কম হয় তাহলে অভিকর্ষ বল কম হবে। মেরু অঞ্চলে জি এর মান 9.83 আর বিষুবীয় অঞ্চলে জি এর মান 9.78। এখানে দেখে বোঝা যাচ্ছে 9.83 9.78 এর থেকে কম। তাহলে মেরু অঞ্চলে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ বিষুবীয় অঞ্চলের চেয়ে বেশি। তাহলে অভিকর্ষ বলের দিক থেকে যদি আলোচনা করা যায়, মেরু অঞ্চলের কোনো বস্তুর অভিকর্ষ বল বেশি, বিষুবীয় অঞ্চলে কোনো বস্তুর অভিকর্ষ বল কম। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা সবাই লেকচারটা বুঝতে পারবে এবং এই অনুযায়ী ক্লাস করলে হয়তো বা পুরোপুরি ক্লিয়ার হতে পারবে না, তবে আংশিক হলেও উপকৃত হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো।